তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। তুমি আমার কাছে এসছো, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে প্রথমে আমি জানবো তোমার স্বপ্ন ইচ্ছে কি, কারণ একটা মানুষের স্বপ্ন ইচ্ছের দ্বারা তার মানুষটার জগৎ, তার চিন্তা চেতনা সম্পর্কে জানা যায়, জীবন সম্পর্কে জানা যায়। তোমার স্বপ্ন ইচ্ছে কি? হ্যালো। আমার স্বপ্ন হচ্ছে পৃথিবী দেখা, ট্রাভেল করা। ভ্রমণ তুমি ভ্রমণ তুমি খুব ভালোবাসো না? হ্যাঁ, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি এবং আমার এটা অনেক বড় স্বপ্ন যে আমি পৃথিবীর প্রতিটা জায়গা দেখতে চাই, যেটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক না, বাট অ্যাটলিস্ট যতটুকু সম্ভব আমার এই জীবনকালে যতটুকু সম্ভব আমি ততটুকু দেখে যেতে চাই। এখানে তোমার সঙ্গে আমারও একটা মিল আছে। আমিও খুব ট্রাভেল পছন্দ করি। এ পর্যন্ত 9টি রাষ্ট্র আমি ভিজিট করেছি এবং মিনিমাম 50টি রাষ্ট্র আমি ভিজিট করতে চাই আমার জীবদ্দশায়। এ ধরনের একটা প্ল্যানিং আছে। তো তোমার এই স্বপ্ন এবং ইচ্ছে পূরণের জন্য আমি চেষ্টা করব কেরিয়ার ডিজাইনিং করে তোমাকে কিভাবে এগিয়ে দেওয়া যায়, কোনো স্পন্সরের মাধ্যমে বা কোনো টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে তোমাকে উপস্থাপিকা বানিয়ে একই সাথে তুমি তারকাও হবে এবং একই সাথে তোমার ট্রাভেল করার ইচ্ছেটাও মিটবে। এ ধরনের একটা প্ল্যানিং করে তোমার ইচ্ছেটা এবং স্বপ্নটা পূরণ করার জন্য আমি চেষ্টা করব। একটু তোমার পরিচয়টা জানি, তোমার পরিচয়টা বলো। তোমার নাম? আমার নাম হচ্ছে মাইশা। খুব সুন্দর নাম। এর অর্থ কি? মাইশা নামের অর্থ আম্মু বলতো এটা মানে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী। আচ্ছা, জ্ঞান এমন একটা সম্পদ, এটা যদি না থাকে অনেক সময় দেখা যায় একজনের 500 কোটি টাকা সম্পদ আছে, সে সেটা রক্ষা করতে পারবে না। জ্ঞান এটা একটা অপরিহার্য জিনিস। আবার কারো জ্ঞান আছে, সে যদি এটা বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারে, দেখা যাবে যে তার কিছু না থাকলেও জিরো থেকে সে হিরো হয়ে যায়। এরকম অনেক মানুষের উদাহরণ আছে যারা খালি হাতে, শূন্য হাতে 1000 কোটি টাকার মালিক এই পৃথিবীতে হয়েছে। এরকম বহু ইতিহাস আছে। তাহলে জ্ঞান এটা একটা দারুণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। ওই সমুদ্রকে সারফেস লেভেল থেকে সবাই দেখতে পারে, কিন্তু সমুদ্রের অভ্যন্তরে যেই অভ্যন্তরীণ এই সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদ, সেটা আহরণ সবাই করতে পারে না। জ্ঞান দ্বারা এটাকে আগে দেখতে হয়, চিনতে হয়, জানতে হয়, তারপর যখন বাস্তবিকভাবে ব্যবহার করে সেটা উত্তোলন করা যায়, তখন মানুষ ধনী হয়ে যায়। তো তুমি জ্ঞানের চর্চা, ফিলোসফিটা কি, তুমি নিজে কি ফিলোসফি চর্চা করো? না, নামের মিনিং যাই হোক, আমি নিজেকে খুব একটা জ্ঞানী বলে দাবিও করি না বা মনেও করি না। আচ্ছা, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি বই পড়তে কি ধরনের বই পড়ো? ইতিহাস না উপন্যাস না কবিতা? না, উপন্যাস টাইপের বই পড়ি, কিছু নন ফিকশন পড়ি, বেশিরভাগ সময় ফিকশন পড়ি, এই আর কি। ফিকশন, নন ফিকশন এবং ইতিহাস। ইতিহাস খুব একটা কবিতা, কবিতা, গল্প, কবিতা আর উপন্যাস? গল্প পড়া হয়। কবিতাটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি। বাহ। রুমির কিছু কবিতা দিয়ে স্টার্ট করেছি। কবিতা মানুষের হৃদয়কে সুন্দর করে। ধরো তোমার মানুষের হৃদয়টা যদি শক্ত মাটির মতো হয়ে যায়, সেখানে শস্য জন্মায় না। কিন্তু কবিতা, গান, সঙ্গীত এগুলো হচ্ছে জলের মতো। যখন তোমার এই হৃদয়ের পলল ভূমিতে সেই জলটা এসে তোমাকে নিষিক্ত করবে, তখন তোমার মনের ভেতরে সৌন্দর্যের শস্য উৎপাদিত হতে থাকবে এবং তুমি একটা ইনার পিস তুমি সেখানে খুঁজে পাবে এবং সেই পিসটা তোমাকে বড় হতে অনুপ্রেরণা যোগাবে এবং তোমার ইনার সাপোর্টটা দিবে। এটা খুব জরুরি আর কি। তো তুমি একটু বলো যে তোমার এছাড়া স্বপ্ন ইচ্ছে কি আছে ট্রাভেল করা ছাড়া? ট্রাভেল করা ছাড়া আমার স্বপ্ন আছে মানুষকে হেল্প করা। আমার এটা হচ্ছে অনেক সোশ্যাল ওয়ার্কের প্রতি আমার বেশি ইন্টারেস্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার খুব একটা কাজ করা হয়নি। আমি আমার পজিশন থেকে যতটুকু পারি আমি ভবিষ্যতে করার একটা ইচ্ছে আছে? হ্যাঁ, ভবিষ্যতে করার ইচ্ছা আছে। এখান থেকে তোমার সুন্দর মনস্তত্ত্বটা আসলে ফুটে ওঠে, এই যে মানসিকতাটা, যে ভবিষ্যতে তুমি মানুষের জন্য কাজ করবে। আসলে আমরা পৃথিবীতে আসি অল্প সময়ের জন্য, কেউ 60 বছর, 50 বছরে, 70 বছর বাঁচি। আমাদের জীবনের মূল সার্থকতাই হচ্ছে যে অন্যের মুখে একটু হাসি ফোটাতে পারি কিনা, অন্যের জন্য কিছু করতে পারি কিনা। এটা হচ্ছে নিজের জন্য কিছু করতে পারা হচ্ছে হ্যাপিনেস, অন্যের জন্য কিছু করতে পারাটা হচ্ছে সুপার হ্যাপিনেস। তো তুমি ভবিষ্যতে সুপার হ্যাপিনেসে উড্ডয়ন করতে চাও, এজন্য তোমাকে আগাম অভিনন্দন জানাই। এবং তোমার ভিতরে যে ন্যাচারাল অ্যাসেটটা আছে, এই যে তোমার সুন্দর একটা আউটলুক, মিষ্টি দুটি চোখ, সুন্দর একটি হাসি, বা তোমার এই যে দেহের সুন্দর গড়ন নন্দন, এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক একটা সম্পদ সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে। তো আমি তোমাকে নিয়ে এভাবে ক্যারিয়ার ডিজাইনিং করতে চাই। তুমি একটা সাধারণ মানুষ হিসেবে জীবন কাটাবে না, তোমাকে আমি আকাশের একটি তারকা হিসেবে নির্মাণ করতে চাই। আমি বেশ কিছু তারকা তৈরি করেছি, তো তোমাকে আমি একটি নতুন প্রজেক্ট হিসেবে গ্রহণ করতে চাই। তুমি কি এই ব্যাপারে সম্মত এবং আগ্রহী আছো ভবিষ্যতে নিজেকে একজন তারকা হিসেবে দেখার জন্য? এই হ্যাঁ, মোটামুটি
হঠাৎ করে Actually, আমি অ্যাকচুয়ালি কখনো এগুলো নিয়ে ওভাবে ভাবিনি যে অনেক বড় স্টার হব, এরকম ড্রিম আমার কখনো ছিল না। তো আচ্ছা। হঠাৎ করে টোটালি নিউ আমার জন্য ব্যাপারটা। নতুন একটা জিনিস কনসিভ করতে সময় লাগছে, হ্যাঁ, হয়তো এখনো তুমি আমি process স্বপ্নটা। করিনি পুরাটা, যে আমার একটা মূল কাজ হচ্ছে আমি শুধু ব্যক্তির ভেতরে না, জাতির ভেতরে, মানুষের ভেতরে স্বপ্ন তৈরি করে দিতে, স্বপ্নের বীজটা বপন করতে আমি খুব ভালোবাসি। কারণ এই বীজটা এক সময় বড় বৃক্ষে রূপান্তরিত হয় এবং ফুল ও ফল দ্বারা সুশোভিত হয় এবং তার সৌন্দর্যে পাখিরা গান গায়, মানুষ এটা সেই প্রাকৃতিক বিরল দৃশ্য দেখে আনন্দ পায় এবং এর ভিতর দিয়ে যদি অন্যের কিছু কল্যাণ হয় তাহলে আমি সম্পূর্ণ নিজেকে সার্থক মনে করি। তোমার ভিতরে যদি যেহেতু ভালো মানসিকতা আছে, তুমি পোলাইট, তুমি জেন্টেল, তুমি এডুকেটেড, তুমি ইয়াং এবং তোমার এনার্জি আছে হাই লেভেলের এবং তুমি একজন ভালো ট্রাভেলার, তো তোমার এই সমস্ত জিনিস, ভালো জিনিসগুলোকে সমন্বয় করে যদি তোমাকে তারকাকৃতি দেওয়া যায়, আমি মনে করি এইটা আসলে আমাদের বড় কল্যাণ মানুষের জন্য রচিত হবে। তুমি যখন ব্যাপক পরিচিতি পাবে তখন সমাজের আরও 10টা লোককে সুসংগঠিত করে তুমি মানুষের জন্য তুমি কিছু করার একটা পথ খুঁজবে এবং সেরকম ভালো গাইডলাইন পেলে তুমি ভালো কাজ করতে পারবে। আমি মনে করি যে বিশেষ করে আমাদের দেশে যারা সংসদ সদস্য হয়, যারা তারকা হয়, তাদের মনস্তত্ত্বটা বিশ্লেষণ করে, তাদের মানসিকতাটা আগে জাজ করে তারপর তাদেরকে সুযোগ দেয়া এবং সমাজে বড় করে তোলা উচিত। নাইলে তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে, মানুষের জন্য এটা কল্যাণ হবে এবং আমাদের দেশ ও রাষ্ট্র এগিয়ে যাবে। অনেকে আছে তৃণভোজী ব্যক্তি যারা আসলে শুধুমাত্র নিজের স্বার্থের বাইরে কখনই এক পা বাড়াতে পারে না। এই ধরনের বহু তারকা আমাদের দেশে রয়েছে যারা মানবিকতা বলতে, মানবিক কর্মকাণ্ড বলতে তাদের কিচ্ছু নাই, তাদের কোনো ভালো চিন্তা নাই, কল্যাণ তারা বোঝে না, নতুন জিনিস রিসিভ অ্যাকসেপ্ট করার মতো তাদের পাওয়ার নাই, তাদের ভিতরে পজিটিভিটি নাই, কিন্তু তারা তারকা হয়ে বসে আছে। মানে সোজা কথা হচ্ছে যে এই অযোগ্য ব্যক্তিরা একটা ভালো জায়গা আছে, মানুষ তাদেরকে ফলো করে, পছন্দ করে, ভালোবাসে, এতগুলো দামি জিনিস তারা উপহার পায় পৃথিবী থেকে, কিন্তু তারা যেটা যোগ্য না। আমি চাই কিছু যোগ্য মানুষ, প্রয়োজনে জোর করে হলো কিছু যোগ্য মানুষকে আমি তারকা বানাবো, আমি জোর জবরদস্তি করবো, আমি কখনো কারো উপর কোনো জোর করি না, কিন্তু এরকম ভালো মন মানসিকতা, সুন্দর মনের মানুষকে আমি পেলে আমি তাদেরকে একটু জোর করে হলো, তাদেরকে ইনসিস্ট করে, তাদেরকে অনুপ্রেরণা দিয়ে, সুযোগ তৈরি করে দিয়ে তারকা বানাবো। তো ভবিষ্যতের একজন তারকা হিসেবে তুমি নিজেকে যদি দেখতে পাও, এই অনুভূতিটা তোমার কেমন হবে? বলতে পারছি না। যাক, তোমার হাসি এবং আনন্দটা এই জিনিসটা প্রমাণ করছে যে এটা তোমার ভিতরে একটা আনন্দ, একটা বিনোদন তৈরি করেছে। হয়তো তোমার সুপ্ত একটা ইচ্ছা আছে কিন্তু যেটা তুমি এখন নিজেও জানো না। তো তুমি এমনিতে প্রফেশনে কি করো? পড়াশোনা কি শেষ? আমার পড়াশোনা শেষ, আমি বিএসসি কমপ্লিট করেছি, এখন আমি টিচিং প্রফেশনে আছি। আমি একটা স্কুলের ফিজিক্স টিচার। কোন স্কুলে পড়াচ্ছ? সামারফিল্ড ইন্টারন্যাশনাল। এটা কোথায়? এটা হচ্ছে মোহাম্মদপুরে। মোহাম্মদ, কতদিন ধরে তুমি টিচার হিসেবে আছো? টিচার হিসাবে তো আছি আমি বহু বছর ধরে। আমি যখন ও লেভেল ছিলাম তখন থেকে টিচিং করি, পার্ট টাইম টিচিং করি। আমার যেহেতু স্পোকেন ইংলিশ স্কিলসটা ভালো, এজন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি হচ্ছে ইংলিশ পড়াতাম আগে, যখন আমার ডিগ্রি ছিল না। তো এখন ডিগ্রিটা পাওয়ার পরে অফিসিয়ালি ফুল টাইম জব স্টার্ট করেছি। দ্যাটস গ্রেট। তো কেমন তুমি উপভোগ করো তোমার এই প্রফেশনটাকে? আমার বেশ ভালো লাগে। তুমি জেনে খুব খুশি হবে, আমি সেম প্রফেশনে আছি, আমিও একজন প্রশিক্ষক। তবে আমার মানে সেক্টরটা আলাদা। আমি সংবাদ পাঠক তৈরি করি, ক্যামেরাম্যান তৈরি করি, ভিডিও এডিটর তৈরি করি এবং এই ধরনের আরও বেশ কিছু যারা বক্তৃতা প্রশিক্ষণ নিতে চায় তাদেরকে আমি শেখাই, উপস্থাপনা শেখাই, আবৃত্তি শেখাই। আমিও বেশ কয়েকটি গ্রাউন্ডে একজন প্রশিক্ষক এবং শিক্ষক। তো তোমার আমার একটা পজিশন এক জায়গায় মিল আছে আর কি, শিক্ষকতার জায়গায়। তো জেনে আমি খুব খুশি হলাম। তোমার রাষ্ট্র থেকে কি চাওয়া মাইশা? রাষ্ট্র থেকে আমি ওই যে নিরাপত্তা, যে ধর্ম গোত্র নির্বিশেষে যেন মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে, একটা সেফ লাইফ লিড করতে পারে, যাতে একটা অনিশ্চয়তার যেমন একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি বেশ কয়েক বছর ধরে, এরকম যেন লাইফটা না হয়, সুন্দর একটা লাইফ যেন সবাই পায় শুধুমাত্র। আর স্পেশালি আমাদের দেশে যে মানে যে কী বলবো, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা, যে যার কাছে আছে অনেক আছে, আর যার মানে 99 ভাগ লোকের কাছে, এই 1 ভাগ লোকের কাছে 99 ভাগ সম্পদ। আমি একটা স্ট্যাটিস্টিক্স করেছিলাম। তো তোমাকে এই ব্যাপারে আমি এখন একটা সুসংবাদ দিতে পারি। আমি গণতান্ত্রিক সরকারকে হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারে উন্নীত করার জন্য নতুন গভর্নমেন্ট সিস্টেম পৃথিবীকে উপহার দিয়েছে
যেমন তোমার ওই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের প্রবক্তা, সমাজতন্ত্র সৃষ্টি করেছে কার্ল মার্কস, সেরকম আমি একটি হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকার উপহার দিয়েছি। আমার ওয়েবসাইটে এই পেজটা আছে, ফেসবুকেও এটা শেয়ার করা আছে, তুমি এটা পড়ে দেখবে। সেখানে এরকম ওয়েলথ ডিস্ট্রিবিউশন এবং মানুষের বৈষম্য কমিয়ে আনা। আপনি কি কমিউনিজম সাপোর্ট করেন? না, আমি কমিউনিজম সাপোর্ট করি না, তবে হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারে কমিউনিজমের ছোট্ট একটু থিওরি সামান্য আকারে এখানে আমি অ্যাডপ্ট করেছি, যেটা সত্যি কথা। হ্যাঁ, আমি এটাকে মানে 10টা ফুলের মধু দিয়ে অনেক সময় একটা মৌচাক পরিপূর্ণ করে না, তো এরকম 2-3টা অ্যানাদার কনসেপ্টকেও আমি এখানে একটু একটু ছোট করে পাঞ্চ করেছি। তবে নতুন একটা অভিনব জিনিস আমি এখানে তৈরি করেছি। হৃদয়ভিত্তিক জনবান্ধব সরকারের একটি মূল চমক হচ্ছে প্রতিদিন 2 জনকে কোটিপতি সৃষ্টি করা হবে মাত্র 1 টাকার বিনিময়ে। এটা অত্যন্ত সহজে করা হবে, অনেকে বিশ্বাস করছে না, ভুয়া মনে করছে, কিন্তু আমি বলি 1 কোটি টাকা নিয়ে আসো, আমি 2-3 মিনিটে বুঝিয়ে দিব এটা কিভাবে সহজে সম্ভব। হ্যাঁ, আমাকে চ্যালেঞ্জ করো, কিন্তু কেউ এখন আসতে সাহস করেন, কারণ জানে যে আমি যেহেতু নতুন নতুন আইডিয়া সৃষ্টি করি, আমি না বুঝে কথা বলি না। তো যাই হোক, গেল এই বিষয়টা। আর তুমি এমনিতে মানে মানুষের জন্য কল্যাণ হয় এরকম নতুন কোনো পরিকল্পনা বা এরকম কোনো কিছু কি তোমার মাথায় আসে যেগুলো স্টেপ নিলে ভালো হয় ইয়াং জেনারেশনের জন্য? ইয়াং জেনারেশনের জন্য আপনি কি বলতে চাচ্ছেন যে আমাদের যারা ইয়াং জেনারেশন অলরেডি মানে এডুকেটেড জেনারেশন তাদের জন্য, নাকি যারা হচ্ছে এখনো সুবিধা বঞ্চিত বা আনএডুকেটেড? তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলো। আমার অ্যাকচুয়ালি কনসার্ন বেশি সুবিধা বঞ্চিতদের। ফাইন, গ্রেট। বেসিক্যালি আমি স্পেশালি যখন মানে খুবই বেসিক একটা জিনিস, এটা আমি যখন পার্কে যাই আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে ফুল বিক্রি করছে, বেলুনস বিক্রি করছে, তারপরে নানা রকম ড্রিঙ্কস বিক্রি করছে। কারণ এইটা তো অ্যাকচুয়ালি এদের এটা করার কথা না, তারা এখন পড়াশোনা করার, তারা অ্যাকচুয়ালি স্কুলে থাকার। রাষ্ট্র তাদেরকে সেই সুবিধাটা দিতে পারে, ফেভারটা করতে পারে, আনফরচুনেটলি তারা পায়নি। রাইট। সো তাদের জন্য কি করা যায় এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি, বাট কিন্তু কোনো সমাধান পাওনি। না, তাহলে এই সমস্যাটা আমি গ্রহণ করলাম, আমার কাজ হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করা এবং সমাধান বের করা সহজ পথে। তো এইটা আমি নিলাম, এটা নিয়ে আমি থিঙ্ক করব, দেখা যাক কোনো একটা পদ্ধতি এবং ভালো একটা পথ বের করতে পারি কিনা। আর তোমার এমনিতে মানে প্রিয় খাবার কি বা কি খেতে ভালোবাসো? আমি ডিম খেতে ভালোবাসি। ডিম? প্রতিদিন কয়টা ডিম খাও? প্রতিদিন আমার 4টাও খাওয়া হয় মাঝে। তাই নাকি? হ্যাঁ, এই আমি প্রথম শুনলাম যে ডিম খেতে আমার কেউ ডিম ভালোবাসে। খুব পছন্দ। আচ্ছা, কিভাবে খাও? ডিম সিদ্ধ করে না পোস্ট এবং ভাজি করে? করে খাই, পোচ করে খাই, সব হবে। আচ্ছা, আর প্রিয় খাবার কি আছে? ডিম, আমি ভাত খুব পছন্দ করি কিন্তু অ্যাভয়েড করি। ফ্যাট মানে হেলথ কনসার্ন, দ্যাটস গ্রেট, খুব ভালো। আর তোমার প্রিয় ফুল বা প্রিয় বই একটু বলো। প্রিয় বই হচ্ছে আমার অনেক প্রিয়, অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে থেকে আমি রিসেন্টলি যেটা পড়েছি সেটার কথা বলতে পারি। আমার হচ্ছে খালিদ হোসেনের একটা বই আমার খুবই পছন্দ, এটা হচ্ছে দ্য কাইট রানার, এই বইটার নাম। আমি যখন টিনেজার ছিলাম তখন পড়েছি বইটা। সো ইটস আ ফ্যান্টাস্টিক বুক। আচ্ছা, আমি সবাইকে বলবো যে যদি আমি জানি অনেকেই পড়েছে এই বইটা, খুবই কমন একটা বই, বাট যদি না পড়ে থাকে অবশ্যই যেন এই বইটা পড়ে। আর আরেকটা আছে, আমার একটা লাভ স্টোরি আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে 40 Rules of Love। তার মানে তুমি একটা রোমান্টিক মনের মানুষ, নইলে তোমার লাভ স্টোরি ভালো লাগতো না। এই পছন্দ থেকে এটা বুঝে ফেলেছে। আপনার শামস তাবরিজ আর জালালউদ্দিন রুমির গল্প স্টোরি। ফাইন। শুধু জালালউদ্দিন রুমির এই যে মহাপুরুষ, আরও নতুন মহাপুরুষ লেখক বা দার্শনিক লেখক আমাদের দেশে নেই তা নয়, হয়তো তোমার জানার সীমাবদ্ধতার কারণে বা নতুন লেখকদের তুমি বই ওইভাবে পড়ো না, হয়তো অনেকেই তুমি চেনো না বা জানো না। অনেক ভালো ভালো লেখক কিন্তু নতুনদের মধ্যেও আছে। সবসময় একটু খেয়াল রাখবা পাঠক হিসেবে যে নতুন লেখকরা কী ভাবছে, দার্শনিকরা কী ভাবছে, বা এই সময়ের যারা প্রতিনিধিত্ব করছে, জীবন্ত কিংবদন্তি আছে, তারা কেমন লিখছে, সেগুলো নিয়েও পড়াশোনা করার চেষ্টা করবে আর কি। তো তুমি কি জানো যে তুমি তো আজকে এই প্রথম আমার সঙ্গে দেখা করতে এসো, আগে কি তো তুমি আমাকে চিনতে না, রাইট? তুমি আমাকে ভালো করে তাকিয়ে দেখো তো, তুমি কি আগে থেকে আমাকে চিনতে? আগে থেকে আপনাকে ফেসবুকে দেখেছি, আম্মু আপনার কথা বলেছিল আগে। হ্যাঁ, তোমার আম্মু তোমার নাম্বারটা আমাকে দিয়েছো এবং আমাকে তোমার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে, তোমার আম্মুকে ধন্যবাদ। আমি হয়তো আমার আকাশে নতুন একটি তারকা পেতাম না তোমার আম্মু সহযোগিতা না করলে। এবং মজার ব্যাপার, তোমার আম্মুকে আমি ইন্সপায়ার করেছি। তার হোয়াটসঅ্যাপে তোমার সঙ্গে তার একটা ছবি দেখে আমার মনে হয়েছে, আরে মেয়েটা তো অনেক একটা মিষ্টি পরীর মতো, তার তো তারকা হওয়া উচিত, সে কেন সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে আছে। তো আমি তোমার মাকে 2-3বার ইন্সপায়ার করে তারপর আমি তোমার সাথে কানেক্টেড হয়েছি। তো তুমি কি জানো তুমি আমাকে আগে থেকে চিনতে? এখন একটা মজা তোমাকে দিব আর কি, ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। তুমি কি জানো আগে থেকে আমার কাজ দ্বারা তুমি আমাকে চিনতে? না। তুমি কি ওয়ার্ল্ড টেলিভিশন বলে কোনো টিভি চ্যানেল দেখেছো কখনো? ওয়ার্ল্ড টিভি মনে হয়
মনে হয়, তার মানে তুমি আমার আমার বাসায় টিভি নেই অ্যাকচুয়ালি। এখন নাই, এখন নাই, আমার বাসায় এখন নাই। অনেক বছর ধরে টিভি রাইট, ও এখন নাই, কিন্তু যখন চলেছে তুমি দেখেছো আমার টেলিভিশনের দর্শক। তুমি কি মাইলসের প্রতীক গানটা শুনেছো? প্রতীক জানে পথের মানে বট বৃক্ষ কি, তৃষ্ণা পেলে, এ ধরনের একটা গান শুনেছো মাইলসের? এই যে দেখো, তুমি গীতিকার হিসেবেও আমি তোমার কাছে আগেই পৌঁছেছি। এটা আমার লেখা 100-এর উপর গান আছে, অনেকগুলো বিখ্যাত গানের, এটাও একটা আমার বিখ্যাত গান, মাইলসের পথিক। তাহলে তুমি আগে থেকে আমাকে চিনতে। তুমি কি বিপ্লবের ইস্কার টেক্কা গানটি শুনেছো? ইস্কার টেক্কা হরতন রইতন, সকালবেলা আমির হইলে ফকে, এটা শোনোনি? তুমি একা গুণে জ্বলছি গানটি শুনেছো রবি চৌধুরী? তাও শোনোনি। তুমি কি এরকম কোনো দেশের গান দেখেছো? 13-14 জন তারকা শিল্পী গানটা গায়, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সময় যায়। শুধু পৃথিবীর বুকে একটি ছোট মানচিত্র নয়, ভূগোলকের শরীর জুড়ে যেন 13 কোটি কোমল হৃদয়, বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার। মনে পড়ছে না। এই গানটা ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায় 300-400 লোক দাবি জানিয়েছে নতুন নতুন জাতীয় সঙ্গীত হিসেবে তারা দেখতে চাচ্ছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমার একটি লেখা সুর করা গান জাতীয় সঙ্গীত হিসেবে মানুষ মানে আগ্রহ প্রকাশ করেছে। হোক বা না হোক সেটা পরের কথা, এই উচ্চতায় তারা ভেবেছে, এটা আমার জন্য একটা খুব তৃপ্তির ব্যাপার, একটা তৃপ্তির ব্যাপার। তো যদি তুমি এটা দেখে না থাকো, ইউটিউবে সার্চ করে দেখে নিবে, বাংলাদেশ মোস্ট এক্সপেন্সিভ ফিলার সং লিখে সার্চ দিলে চলে আসবে। আর তুমি দুভাবে আমাকে চিনি। তুমি কি ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, এই আইডিয়াটা কখনো শুনেছো? না। আমি বাংলাদেশ তথা 17 কোটি মানুষ তথা 700 কোটি মানুষের কল্যাণের জন্য 11টি নতুন আইডিয়া সৃষ্টি করেছি। তার মধ্যে একটি আইডিয়া হচ্ছে ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক। মানুষ 23-24 বছর ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে, এটা হচ্ছে আইডিয়া। তো এটা বোধহয় তুমি জানতে না। তুমি কি এরকম ইচ্ছে পূরণ কোনো রেস্টুরেন্টের কথা শুনেছো, যে মানুষের ইচ্ছে পূরণ করে খেতে গেলে আলাদিনের প্রদীপের মতো? তাও শোনোনি। তাহলে 4-5টি অঙ্গনের মাধ্যমে তুমি দুভাবে আমাকে রিকগনাইজ করতে পেরেছো। তোমার কেমন লাগছে যে তুমি এমন একজন মানুষের কাছে ঈশ্বর যাকে অচেনা মনে করেছিলে, আসলে সে আগে থেকে তোমার চেনা ও জানা? এটা কেমন লাগছে? ভালো লাগছে, অবাক লাগছে, ভালো অবাক লাগছে, বিশ্বের একটা আনন্দ আছে, রাইট? তো ঠিক আছে, তোমার ভেতরে আমি আরেকটি ব্যাপার পেলাম যে তুমি সাই ফিল করছিলে এই হিউম্যান লাইব্রেরি যে প্রোগ্রামটা আমি করি, প্রতিটা মানুষের জীবন দর্শন, তার অভিজ্ঞতা, আনন্দ বেদনা এবং তার চিন্তাভাবনা আমি জানার চেষ্টা করি। এই প্রোগ্রামটির নাম হিউম্যান লাইব্রেরি। কবি কাবেরী মির্জা এই প্রোগ্রামটির নামকরণ করেছে এবং খুব সুন্দর লেগেছে আমার প্রোগ্রামটির নাম। তো এই প্রোগ্রামে আজকে আমি ধারণ করার আগে তুমি খুব অস্বস্তি বোধ করছিলে যে তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে কিনা। আমি তো তোমার সাক্ষাৎকার নিতে যেয়ে আমি দেখলাম যে তুমি অত্যন্ত সাবলীল এবং ঝরনা ধারার মতো জীবন্ত প্রাণবন্তভাবেই তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারলে। কেন তুমি নিজের প্রতি এই ইনকনফিডেন্স রেখেছিলে কথা বলার আগে, বলো? থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি অনেক অ্যান্টি সোশ্যাল। অ্যান্টি সোশ্যাল, এটা কেন বলছো নিজেকে? আমি আসলে অ্যান্টি সোশ্যাল। আমি হচ্ছে খুব বেশি মানুষের সাথে মিশি না, বলবো না মিশি না, বললে ব্যাপারটা এমন হবে যে আমি মিশতে চাই না, বাট আমি মিশতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। 18,000 সৃষ্টির মধ্যে সে শ্রেষ্ঠতম সৃষ্টি। তো মানুষকে সাধনা করা, মানুষকে ভজন করা, মানুষকে জানা চেনা, এগুলো তো অনেক বড় একটা অ্যাচিভমেন্টের মতো। তুমি যদি 10টা ভালো মানুষকে তোমার জীবনে গ্রহণ করতে না পারো, তাহলে তোমার জীবন তো আনন্দময় সুন্দর রঙিন হবে না। কারণ সে তোমাকে একটা আনন্দময় একটা ইভেন্ট দিবে, কখনো একটা গাইডলাইন দিবে, কখনো তোমাকে একটু সহযোগিতা দিবে, কখনো তোমার বিপন্নতায় তোমাকে একটু মানসিক সাপোর্ট দিবে। অনেক কিছু আসলে মানুষের প্রয়োজন আছে। একা তো মানুষ আসলে বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, রাইট? তো তুমি কি তোমার এই পুরনো দর্শনটাকে চেঞ্জ করে অসামাজিক থেকে সামাজিক হওয়ার চেষ্টা করবে? হ্যাঁ, হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু আমি বলতে পারছি না কতটুকু সাকসেসফুল হব। কারণ হচ্ছে এটা হয়তো বা আমার জেনেটিক ভাবে চলে আসছে। আমার বাবা এরকম ছিল। বাবা এরকম ছিল? কি করতেন বাবা? টোটালি উনি বাসায় আসতো, এসে উনি হচ্ছে ওনার রুমে ঢুকে উনি ওনার মতো থাকতো, নিজের কাজ নিজে করতো, বাস। বাবা কি করতেন? আব্বু হচ্ছে at the end of his career এমনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। দ্যাটস গ্রেট। আর at the end of his career সে হচ্ছে ড্যাফোডিল কলেজের লেকচারার ছিলেন। বাহ, দুটি সম্মানজনক একটা পোস্টে ছিলেন। দক্ষতা, যোগ্যতা এবং অনন্যতা একটা কিন্তু ভালো সম্মান। আনফরচুনেটলি উনিও ছিলেন খুব অ্যান্টি সোশ্যাল, এবং আমি তার মধ্যেই হয়েছি। আমার মা হয়েছে টোটালি অপোজিট। এখন থেকে বাবাকে বাদ দিয়ে মানে মায়ের দর্শন এবং ফিলোসফিকে নিজের ভিতরে ধারণ করতে হবে। বড় হবার জন্য এটি খুব জরুরি। আর আমাদের জীবনে কানেকশন, আইডিয়া, তারপর ইনফরমেশন, এগুলো অনেক বড় সম্পদ। শত শত কোটি টাকার চেয়েও এগুলো বড় হতে পারে, তাই এগুলোকে ফোকাস করতে হবে। এটা জীবনে বড় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, সমৃদ্ধ হওয়া, খ্যাতিমান হওয়ার জন্য খুব জরুরি। তো আমার এই কথাগুলো, এই দর্শনগুলো, এই গাইডলাইনগুলো আজকে তোমার সঙ্গে ভিডিওর বাইরেও কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। এই ব্যাপারগুলো তোমার কেমন লাগলো মাইশা?